আগের দুটি পর্বে আপনারা দেখেছেন কিভাবে আমরা পুরী কামাখ্যা এক্সপ্রেস করে এনজিপি পৌঁছালাম। এনজিপি থেকে মিরিক হয়ে গোপালধারা চা বাগানের বিবরণ দেখতে হলে আপনাদের আগের দুটি পর্ব দেখতে হবে। আগের পর্ব দুটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যারা এখনও আগের পর্ব দুটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখবেন এদিক ওদিক না দৌড়ে বেরিয়ে অলসভাবে দার্জিলিংকে উপভোগ করার গল্প। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ট্যুরের তৃতীয় পর্ব। গুড মর্নিং, ওয়েলকাম ফ্রম গ্রিনারিজ দার্জিলিং। আমরা এখন গ্রিনারিজের সামনে আছি। আজকে হচ্ছে 11 তারিখ, 11 ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আজকে আমাদের দার্জিলিংয়ে এইবারের সিজনের সেকেন্ড দিন। তা আমরা বেরিয়ে পড়ছি সকাল সকাল ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে বাজে গিয়ে হচ্ছে 11:15। একটু লেটেই উঠলাম। তা এখন আমরা এখানে ব্রেকফাস্ট করে তারপর আস্তে আস্তে আমরা আজকে সারাদিন কোনো প্ল্যান নেই, হ্যাপাজার্ড প্ল্যান। এদিক ওদিক ঘুরবো, যেটা ঘুরবো সেটাই দেখাবো। তা আপাতত ব্রেকফাস্ট করতে যাই, প্রচণ্ড খিদে পেয়েছে। চলুন সঙ্গে। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আমরা সেই বিখ্যাত বেকারি শপ গ্রিনারিজ। বাহ, এরা শুরু করে দিয়েছে ঝুড়ি নিয়ে। চলো, আজকে তোমাদের দায়িত্ব, কি খাওয়াবে? সামনে প্রচুর বেকারিজ আইটেম। জাস্ট ফার্স্ট রাউন্ড অর্ডার কমপ্লিট হলো। এটার কি নাম আছে? ওটা চকলেট টার্ট, এটা হচ্ছে পেস্ট্রি, এটা হচ্ছে চিজ কেক। আর এইটাই দুটো আপাতত দেওয়া হলো। এরপর খাবো, কিন্তু কাঞ্চনজঙ্ঘার সামনে থেকে দেখাই যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে বসলাম আমরা, কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই। তো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। খুব সুন্দর একটা মিউজিক বাজছে। না, তোমরা শুরু করো। খুব সুন্দর একটা মিউজিক বাজছে। আর কিছু অর্ডার দিয়ে দাও যা দেওয়ার। আমরাও শুরু করি খাবার। প্রথমে এটা দিয়ে শুরু করি, দেখি কীরকম। একটু মাইক্রোপপ করে নিলাম, তাতে বেশ গলে গেছে চিজটা। ফ্যান্টাস্টিক। একটা ক্রাঞ্চি ভাব আছে, জানিস মোমো? একটা কথা না বললি না, এই দার্জিলিং গ্রিনারিজের না প্রতিটা খাবারের কোয়ালিটি একদম অসাধারণ। যে কটা দেখ খুব সুন্দর। থ্যাংক ইউ। বেসিক্যালি আর জায়গা নেই টেবিলে আমাদের। খাই দিল। যে কটা খাবার আছে সে কটা খাবারগুলো একটু ভাজিনি। সব থেকে বড় কথা, আমাদের ওখানে না এদের যে বেকারিজ আইটেমগুলো আমাদের ওখানে পাওয়া যায় না। এটা একটা ইউরোপিয়ান ধাঁচে তৈরি, 1885 সাল থেকে চলছে। তবে 1910 সাল থেকে এটার যে প্রচার, সেটার যে ব্যাপকতা, সেটা বৃদ্ধি পেয়েছে। 1885 সালে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রিনারিজ। সম্ভবত এদের আর কোনো শাখা নেই, মানে আমি অন্য কোথাও গিয়ে গ্রিনারিজের আর কিছু দেখি না। সমস্ত ইউরোপিয়ান খাবার। সব থেকে বড় কথা, আমরা যেটা খেতে পেলাম না, কী যেন ওটা বলে না, হ্যাঁ, ক্রোশাটা আমরা খেতে পেলাম। ওটা আজকে অ্যাভেলেবেল নেই, আর কালকে বন্ধ ছিল। গতকাল এদের পিকনিক ছিল স্টাফেদের, সেই জন্য পুরো এই দোকানটা, রেস্টুরেন্টটা পুরো বন্ধ ছিল। আজকে যা আছে সব ফ্রেশ আইটেম। আমরা খেতে থাকি, আর এরপরে আমরা বেরোবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। বললাম না, কোনো প্ল্যান নেই কোনো। যেখানে এখানে ঘুরবো সেটা দেখাবো। সঙ্গে থাকুন। কোনটায় মটরশুঁটি আছে? তাই অসাধারণ। এরকম এক কাপ কফি খেলে না শরীরে কোথা থেকে এনার্জি চলে আসে। অসাধারণ ক্যাপুচিনো ফ্রম গ্রিনারিজ দার্জিলিং।
আপনারা যারা যারা আসবেন অবশ্যই একদিন এখানে ট্রাই করবেন, বিশেষ করে ব্রেকফাস্টটা। প্ল্যান আছে আজকে রাত্রিরে আমরা এখানে ডিনার করব। এদের আরেকটা ওপরে আরেকটা রেস্টুরেন্ট আছে, তা সেখানে ডিনার আইটেম, এবং সবথেকে ভালো ওখানে হয় লাইভ মিউজিক হয়, খুব সুন্দর ইউরোপিয়ান ঘরানার মিউজিক বাজে, অসাধারণ। ইতস্তত ঘুরতে ঘুরতে মা আর মেয়ে ঢুকে পড়লো একটা কিউরিও শপে, হাবিব মল্লিক অ্যান্ড সন্স, খুব বিখ্যাত দার্জিলিংয়ের একটা কিউরিও শপ, নামকরা দোকান। বহু প্রাচীন জিনিসের সম্ভার কিন্তু এখানে পাওয়া যায়। একটু দেখিয়ে দিই দোকানটাকে। বহু প্রাচীন পুরনো জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। সুন্দর একটা দূরবীন দেখুন, যেটা বাইনোকুলার সেই সময়কার। এই যে একটা পালক দিয়ে একটা পেন, অসাধারণ। হাবিব মল্লিক অ্যান্ড সন্স, প্রচুর হিন্দি সিনেমায়, বাংলা সিনেমায় আপনারা দেখতে পারবেন এই দোকানের ছবি। যা দেখছি তাই তো পছন্দ হচ্ছে। আমি একটা ব্রেসলেট নিয়ে নিলাম, এই যে হাতে পরেছি, এখান থেকে একটা ব্রেসলেট নিলাম। মোমো একটা নিলাম। মোমো কি নিলি? মোমো কি নিলি দেখি? আমি এটা নিয়েছি আর এটা নিচ্ছি। বলছি আমি এটা নেব। আচ্ছা নিয়ে নাও, যেটা যেটা দরকার নিয়ে নাও। কত? 1500 নিয়ে নাও। কি জিনিসটা কি? রূপো। বাহ বাহ বাহ, রূপো, ফ্যান্টাস্টিক। গণেশের শুধু এই ইয়েটা দেখুন, পুরো পেতলের ওপর, কপারের ওপর পুরো এই জিনিসটা তৈরি। গণেশজির একটা ছবি। এটা সম্ভবত নৃসিংহদেবের মুখোশগুলো শুধু দেখুন একবার, কি সুন্দর মুখোশগুলো, ভয়ঙ্কর না? ঘরের মধ্যে টাঙিয়ে রাখলে কিন্তু সাংঘাতিক একটা থ্রিল আসবে ঘরের ভেতর, ঘরের অ্যাম্বিয়েন্সটাই পুরো তৈরি হয়ে যাবে। সুন্দর, অসাধারণ অসাধারণ সব বইয়ের সম্ভার। শুধু দেখতে থাকুন বইগুলো একবার, কি দুর্দান্ত। সব বিদেশি রাইটারদের, নামি দামি রাইটারদের লেখা বই, এবং অসাধারণ। মোমো কি পড়ছিস? কি দেখছিস? কি এটা? ও মা, সত্যজিৎ রায়ের ফেলুদার ইংলিশ ইয়েটা ভার্সন, তাই তো নাকি? কি কি গল্প আছে এখানে? দেখো তুমি, বাংলাগুলো ইংলিশে ট্রান্সলেট করেছে। তাই? কি কি গল্প আছে শুনি? ডেঞ্জার ইন দার্জিলিং। ডেঞ্জার ইন দার্জিলিং। দি এম্পায়ার্স। দার্জিলিং জমজমাট নাকি এটা? এটা মানে হ্যাঁ, দার্জিলিং জমজমাট। দি এম্পায়ার্স রিং, বাদশাহী আংটি। আচ্ছা। কৈলাস চৌধুরীর জুয়েল, এটা বুঝতে পারছি না। ট্রাবল ইন গ্যাংটক, গ্যাংটকে গন্ডগোল। দি গোল্ডেন ফোর্ট্রেস, কি বলো? কি বলো? গোল্ডেন ফোর্ট্রেস, সোনার কেল্লা। সোনার কেল্লা, ওই সাবাস। তারপর আ কিলার ইন কৈলাস, আচ্ছা। কৈলাসে কেলেঙ্কারি। দি আচ্ছা। রয়্যাল বেঙ্গল মিস্ট্রি, রয়্যাল বেঙ্গল রহস্য। আচ্ছা দি ব্যান্ডিটস অফ বোম্বে, বোম্বাইয়ের বোম্বেটে। আচ্ছা। সবই এখানে আর আর পুরোটাই আছে। পুরোটাই আছে পুরো মানে ফেলুদা সমগ্রটাই। ইংলিশ। তাহলে এটাই নিয়ে নাও। এটার দাম কত দেখো? ফেলুদা সমগ্র, ফেলুদা সমগ্র 2000 বলেছিল। হ্যাঁ, ও হ্যাঁ, তাও তো। এটার দাম কত দেখ? এটা পড়ে মজা পাবে নাকি? বাংলা পড়তে জানে, বাংলা এটা কত লেখা নেই মনে হয়, দেখো। দেখা নেই। ও আচ্ছা আচ্ছা, এতে অনুবাদ করা ডলার। খুব সুন্দর, খুব সুন্দর। 599। $599 নাকি? না হ্যাঁ না, রুপিস। বাহ, 599 টাকায় ফেলুদা সমগ্র হচ্ছে 2000 টাকা আনন্দ পাবলিকেশনের, আর এটা হচ্ছে 599 টাকায়। সমস্ত গল্পগুলো ইংলিশ ভার্সানে, খুব সুন্দর। এটা আবার কি? এটা আমার কাছে আছে। এই বইটা আছে তো? কি নাম বইটা? দি ডায়েরি অফ এ ইয়ং গার্ল। আচ্ছা আচ্ছা, ডায়েরি অফ ইয়ং গার্ল। আচ্ছা, আগের বার নিয়েছিলি না? না এখান এটা থেকে অনলাইনে নিয়েছি। অনলাইনে নিয়েছিলি? ও বাহ, ফ্যান্টাস্টিক। এটা হিটলারের টাইম পিরিয়ডে। জাস্ট অক্সফোর্ড বুক এজেন্সি থেকে বেরিয়ে আমরা এই যে দার্জিলিংয়ের ওইখান থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি নিউ মহাকাল মার্কেটের নয়, এটা হচ্ছে অবজারভেটরি হিলের দিকে চলে যাচ্ছি। ঠিক আমার আরেকটু এগিয়েই বাঁ পাশে পড়বে মহাকাল মন্দির। মহাকাল মন্দির অনেকটা উপরে উঠতে হয়। মহাকাল মন্দিরে আর উঠবো না আমরা, সেরকম কোনো প্ল্যানিং নেই। আস্তে আস্তে একটু অবজারভেটরি হিলে গিয়ে একটু বসবো, একটু দেখার চেষ্টা করব, একটু উপভোগ করার চেষ্টা করব আমাদের কাঞ্চনজঙ্ঘাকে। কিন্তু দুঃখের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আকাশের কিন্তু ওই দিকের অবস্থা খুব খারাপ। বুঝতেই পাচ্ছেন কীরকম মেঘ, প্রচুর মেঘ, প্রচুর ফগ। এই যে এই রাস্তা দিয়ে হাঁটতেই ভালো লাগে, শুধু হাঁটতে হবে, শুধু হাঁটতে হবে আর উপভোগ করতে হবে এই প্রকৃতিকে। চারিদিকে বেশ নিস্তব্ধ, কারণ লোকজন এখন অনেক কম আছে।
লোকজনের কোলাহলটা একদমই নেই, বেশ ভালো লাগছে যেতে। এই যে মহাকাল মন্দিরের ঘন্টা শুনতে পাচ্ছেন, মহাকাল মন্দির। আমরা গল্প করতে করতে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এলাম একদম মহাকাল মন্দিরের সিঁড়ির পাদদেশে। এই মহাকাল মন্দিরটি আদতে প্রথমে কিন্তু একটি বৌদ্ধিস্ট টেম্পল ছিল। 1782 সালে লামা দোরজে রিঞ্জিন এই মহাকাল মন্দিরটি এই জায়গাটি প্রতিষ্ঠিত করেন এবং এখানে এটি হিন্দু এবং বৌদ্ধিস্টদের একটা অপূর্ব মেলবন্ধন আপনারা ওপরে গেলে দেখতে পাবেন। একটা বৌদ্ধিস্ট কালচার কিন্তু ইতিমধ্যে এর মধ্যেই রয়েছে। তা বর্তমানে এখানে এখন শিব, আমাদের লর্ড শিব পূজিত হন। এই যে লামা দোরজে রিঞ্জিং, ইনি 1782 সালে যখন এখানে আসেন, তা এই যে দোরজের নামেই কিন্তু, এই লামার নামেই কিন্তু দার্জিলিং। আর দার্জিলিং শৈল শহর যেটা আছে, এটা আমাদের ব্রিটিশদের ক্ষেত্রে খুব জনপ্রিয় ছিল। কারণ আপনারা দেখতে দেখতে গল্প শুনতে থাকুন, কারণ আমার সাথে হাঁটুন আপনারা। কারণ সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ব্রিটিশরা থাকতেন, পশ্চিমবঙ্গে আমাদের ওই চত্বরটায় কিন্তু প্রচণ্ড গরম ছিল। তার সেই গরম থেকে বাঁচতে সেই সময় এই দার্জিলিংয়ে যখন ওনারা সন্ধান পান, ওনাদের কাছে খুব প্রিয় হয়ে যায়। এবং আস্তে আস্তে সেই ব্রিটিশ পিরিয়ডে কিন্তু দার্জিলিং তার প্রচণ্ড ডেভেলপ তৈরি হয়, হঠাৎ করে হয়ে যায়, প্রচণ্ড ডেভেলপ হয়ে যায়। রাস্তাঘাট আমাদের দেশের লোকেদের দিয়েই, ওরা প্রচুর কষ্ট দিয়েই বানাতো এই রাস্তাঘাট সমস্ত কিছু। তবে এখনও কিন্তু দার্জিলিংয়ে এলে একটা ব্রিটিশ আধিপত্য, ব্রিটিশ স্থাপত্য, সমস্ত কিছু একটা ব্রিটিশ। এই যে আমার সামনে গল্প করতে করতে এই যে আমার সামনে সেন্ট্রাল গিনিগালস হেরিটেজ রিসর্ট দেখতে পাচ্ছি। এগুলো সব কিন্তু কোনো না কোনো সময় কোনো ব্রিটিশ সাহেবের বাংলো ছিল। এবং এখানে দার্জিলিংয়ের যাবতীয় স্থাপত্য নিদর্শন যা আছে বেশিরভাগটাই কিন্তু ব্রিটিশ পিরিয়ডের তৈরি এবং সব হেরিটেজ। আমরা এর আগে যে সমিত সুইস রিসর্টে ছিলাম, সেটাও কিন্তু একজন ব্রিটিশের বাংলো ছিল। আমরা এবারে যেটা আছি সেন্ট্রাল হেরিটেজ, এটাও কিন্তু একজন ব্রিটিশের বাংলো ছিল। সমগ্র দার্জিলিংটাই বেশিরভাগটাই কিন্তু ব্রিটিশ স্থাপত্য দেখা যায়। যাই হোক, আমরা কিন্তু হাঁটতে 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 অবজারভেটরি হিলের দিকে পুরো এগিয়ে চলেছি। ওখানে গিয়ে আমরা 1 কাপ করে চা খাবো, একটু বসবো, একটু পাহাড়কে উপভোগ করব। দেখতে পাচ্ছেন যে মেঘগুলো কি সুন্দর উড়ে আসছে ওদিক থেকে, মনে হচ্ছে যেন ধোঁয়া। এই মেঘগুলো গিয়েই কিন্তু আস্তে আস্তে জমাট বেঁধে বৃষ্টি হতে পারে। তবে এখনও বৃষ্টির কোনো সম্ভাবনা ওয়েদার বুঝতে পারছি না, আমার অন্তত মনে হচ্ছে না। তবে ওয়েদার ফোরকাস্টে আছে কিন্তু এখন থেকে তুমুল বৃষ্টি, 80% বৃষ্টি দেখাচ্ছে। প্রচুর প্রাচীন পাইন গাছ দেখুন। বলতে বলতেই দেখতে পাচ্ছেন আমাদের সামনে বেশ কিছু বৌদ্ধিস্ট মঙ্ক, ওনারা এগিয়ে চলেছেন এবং মহাকাল মন্দিরকে ওনারা চক্কর কাটছেন। এটা কিন্তু একটা বৌদ্ধিস্টদেরও তীর্থক্ষেত্র বলা যেতে পারে। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি আমরা আস্তে আস্তে। এই যে ব্রিটিশ স্থাপত্য, খুব সুন্দর না? জায়গাগুলো দেখেই না অন্যরকম লাগে। এত সুন্দর আর্কিটেক্ট জাস্ট ভাবা যায় না। এবং ছোট্ট একটা জিম, শরীর চর্চা করা, শরীরে কসরত করার একটা জায়গা আছে। এখানে যদি স্থানীয় বাড়ি যাদের, তারা এসে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ, এপাশে কাঞ্চনজঙ্ঘা যদিও দেখা যাচ্ছে না, আর এখানে এরকম একটু শরীর চর্চা করার একটা জায়গা, জাস্ট দারুণ ব্যাপার। শরীরের সাথে মন প্রাণ সমস্ত কিছুই কিন্তু জুড়িয়ে যায় এই জায়গাতে এসে। খুব বিউটিফুল। দার্জিলিংয়ের ওয়েদার আর আমার মেয়ের মন দুটোই এক, কখন মেঘাচ্ছন্ন কখন রৌদ্রোজ্জ্বল বলা যায় না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি একদম রাজভবনের সামনে। আমার সামনেই আছে রাজভবন, এপাশে আছে ম্যাফেয়ার হোটেল, খুব ভালো একটা আমার পছন্দের হোটেল। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন হচ্ছে দার্জিলিং চিড়িয়াখানা, এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানা। আর এই রাস্তাটা চলে যাচ্ছে অবজারভেটরি হিলের দিকে। আমরা ওখান থেকে এইমাত্র এলাম, আর এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাবো ম্যালে। তার আগে সামনে আছে ভানু ভবন। তা এখন দার্জিলিংয়ের যে দোকানপাট, যে ভুটিয়া মার্কেট, মহাকাল মার্কেট যাই বলুন না কেন, সেইগুলো সব ভানু ভবনে কিন্তু শিফট হয়েছে। তা যাওয়ার পথে একবার দেখে নেব ভানু ভবনে যে মার্কেটটা শিফট হয়েছে সেই মার্কেটটার অবস্থা কীরকম। আর একটা সুন্দর
হোটেল দেখছি লিটল ট্রিবিট রিসর্ট অ্যান্ড স্পা, এইগুলো সব দার্জিলিংয়ের কিন্তু ভালো ভালো নাম্বার 1 A ক্লাস হোটেল। এছাড়াও আমরা ওইদিকে আছে সমিত সুইস, ওটাও বেশ ভালো হোটেল। ওই সব হোটেলগুলোতে কিন্তু পার্কিং করা যায়। আপনারা যদি কারো গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু দার্জিলিংয়ের একটা বিশেষ সমস্যা হচ্ছে পার্কিং। যে কোনো জায়গায় কিন্তু দার্জিলিংয়ের পার্কিং পাওয়াটা খুব চাপের বিষয়। সব হোটেলে পার্কিং নেই, সমস্ত রাস্তাতে 4 হুইলার এন্ট্রি নেই। একমাত্র এই ধরনের বড় বড় রিসর্টগুলোতে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা আছে। এছাড়া একটা পাবলিক পার্কিং আছে দার্জিলিংয়ে। এই সময় এলে ভালো, তবে পিক আওয়ার্সে এলে কিন্তু ওখানেও পার্কিং পাওয়া বেশ চাপের বিষয়। এটা দেখছি RJ রিসর্ট, খুব সুন্দর রিসর্টগুলো, সবই কিন্তু ব্রিটিশ স্থাপত্য। প্রত্যেকটা রিসর্টই কিন্তু পুরোপুরি ব্রিটিশ স্থাপত্য। সুন্দর রোদ বেরিয়েছে, এতক্ষণ ছিল প্রচণ্ড মেঘ। রোদ বেরোলে কিন্তু ভালো লাগে, যে ঠান্ডাটা দিচ্ছে না সেই ঠান্ডাটা রোদ বেরোলে অতটা বোঝা যাচ্ছে না, না হলে কিন্তু হাত পা পুরো কাঁপিয়ে দিচ্ছে। এই পাশে সম্ভবত একটা কলেজ ছিল, না ওটা ওই রাস্তায়। এখানেও সব ভালো ভালো হোটেলগুলো সব রয়েছে। এইগুলোতে কিন্তু পার্কিং কিছু কিছুতে আছে, কিছু কিছুতে নেই। যাই হোক, আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ভানু ভবনের দিকে। আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি সেন্ট অ্যান্ডিওস চার্চে। ঠিক এইখান থেকে রাস্তাটা গিয়ে চার্চের ওপরে ওইখানে উঠে যাচ্ছে। অ্যান্ডিওস চার্চের সামনেই হচ্ছে ভানু ভবন। ঢুকে যাচ্ছি আমরা আস্তে আস্তে ভানু ভবনের মেন গেট দিয়ে। ভানু ভবনের মেন গেটের সামনেই কিন্তু মা সরস্বতীর খুব সুন্দর একটা স্ট্যাচু দাঁড় করানো আছে। যেটা বলেছিলাম, ভুটিয়া মার্কেটটা পুরো এই ভানু ভবনে শিফট করেছে, তাই যে এখান থেকে মার্কেট শুরু হয়ে গেছে। সব দোকানগুলো কিন্তু ভানু ভবনে শিফট করেছে। একটা কথা আপনাদের জানিয়ে দিই, দার্জিলিংয়ে এসে এবারে যেটা বুঝতে পারলাম, রাস্তাঘাটে যে যত ফুটপাত দখল করে যে ব্যবসা বাণিজ্য হতো না, সেগুলো পুরো পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। রাস্তার ধারে যেখানে সেখানে কিন্তু কেউ আর কোনো টোং নিয়ে দোকান নিয়ে বসতে পারছে না। বিশেষ করে মেল চত্বরটায় প্রত্যেকের জন্য নির্দিষ্ট নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, তাদের সেখানেই কিন্তু ব্যবসা বাণিজ্য করতে হবে। একে 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 একটার পর দোকান চলে আসছে ভুটিয়াদের। তো আপনারা চাইলে যদি দার্জিলিংয়ে এসে মার্কেটিং করতে চান তো ভানু ভবনে এসে মার্কেটিং করতে পারেন। তবে এখানে কিন্তু বিস্তর দরদামি হয়, বার্গেনিং কিন্তু জানতে হবে। কালকে আমি একটা মোমোর জ্যাকেট কিনেছি দার্জিলিং মেল চত্বরে, 5000। জ্যাকেটের দাম কত বলেছিল মোমো? 5000। আর আমি কত দিয়ে কিনেছি? আড়াই নয় 2, 2200। আমি 2200 টাকা দিয়ে ওই জ্যাকেটটা কিনেছি, মানে 50%-এর থেকেও কম দাম। সেটা জানতে হবে। কোরিয়ান জ্যাকেট, খুব সুন্দর দেখতে, খুব সুন্দর, অসাধারণ লাগছে। আমাদের দার্জিলিং হাঁটা চলা করে ঘোরা। কিছু কেনাকাটা করে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের চৌরাস্তার ওপেন যে থিয়েটারটা আছে সেখানে। দেখে নিন এই থিয়েটারটা, এটা দেখেছেন আপনারা কম বেশি সবাই। তো এটার বিশেষত্ব হচ্ছে যাবতীয় প্রোটেস্ট, মিটিং, মিছিল সমস্ত কিছুই কিন্তু এখানে সুন্দরভাবে করা হয়, এবং মাঝে মাঝেই দারুণ দারুণ প্রোগ্রাম কিন্তু এখানে অনুষ্ঠিত হয়। একদম দার্জিলিং মেল এর সামনেই কিন্তু এই ওপেন থিয়েটারটা। আর সামনে আছে সেই প্রখ্যাত নেপালি কবি ভানু ভক্ত আচার্যর একটি স্ট্যাচু, একটি মূর্তি। তার সামনেই হচ্ছে আমাদের এই থিয়েটারটা। আমাদের সেরকম কোনো শিডিউল নেই, জাস্ট ইতস্তত ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া, কিছু কেনাকাটা করা আর বসে থাকা মেলের মধ্যে। এই হচ্ছে আমাদের কর্মসূচি। কোনো হ্যাট্রিক ট্যুর নেই, কোনো 7 পয়েন্ট 9 পয়েন্ট কিচ্ছু দেখার নেই, জাস্ট ঘুরে বেড়ানো। দারুণ। এই যে বাবলস চলে যাচ্ছে একটা, বেশ বড় বাবলস, অসাধারণ লাগছে। দার্জিলিংয়ের মেল সত্যি অতুলনীয়। ঘড়িতে অনেকটাই সময় হলো, প্রায় 2টো বাজতে চলে। এবার আমাদের লাঞ্চ করতে হবে। দেখি ওরা আবার কোথায় ঢুকলো, এখানে কেন ঢুকলো, কী করে এটা? ও এই কী করছো? হ্যাঁ, ফোন কোথায়? ও মোমো কী খাচ্ছিস এটা? কি বাবল টি? ও মা, বাবল টি দারুণ তো। দেখি 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 কীরকম, আগে আমি টেস্ট করবো। ও মা, হট। হট কফির মতন, আর তো কিছু না। বাবলগুলো কই? 150। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো আছে, দেখাই দে। ও মা, বাবল বাবল মুখে ঠেকছে। ভালো, যাই হোক, একদম গ্লেনারিসের সামনে আছি, লাঞ্চ করব।
আজকে লাঞ্চ করতে যাব 16 আনা বাঙালিয়ানা। ওই যে সামনে দোকানটা দেখতে পেয়েছি, ওই যে 16 আনা। বেশ দারুণ ওয়েদার, মাঝে মাঝে মেঘ, মাঝে মাঝে রোদ। আমাদের সাথে লুকোচুরি খেলছে, আমরাও লুকোচুরি খেলছি তাদের সাথে, এনজয় করছি খুব। অনেকটা হেঁটে বেশ খানিকটা খিদেও পেয়ে গেছে, তা আমরা চলে এসেছি 16 আনা বাঙালিতে, একদম মেলের ওপরে এই রেস্টুরেন্টটা। আগেরবারও আমরা খেয়েছি, খাবার দাবার মোটামুটি ভালোই করে। তা আমরা অর্ডার দিয়েছি বাসন্তী পোলাও, এপাশে আছে মোচার ঘন্ট, ডাল, চিংড়ি মালাইকারি, এপাশে স্টার্টারে আছে পনির পকোড়া আর চিকেন পকোড়ার কিছু একটা, ভেটকি পাতুরি আছে, ফিশ পকোড়া না, ভেটকি পাতুরি আছে। এপাশে আর কি আছে, এপাশে মোমোর জন্য আলু চিপস আছে, আলু ভাজা। এরা মোটামুটি শুরু করে দিয়েছে। আর হ্যাঁ, সুন্দর একটা চিকেন আছে, খুব সুন্দর চিকেনের রেসিপিটা করেছে। আর ডেজার্টে রয়েছে গোলাপ জামুন উইথ আইসক্রিম। স্টার্টারটা দিয়ে শুরু করি। এটা কি পনির পকোড়া, যাই কিছু একটা হবে, ফিশ পকোড়া এক্স্যাক্টলি, ফিশ পকোড়া। রান্না খুব টেস্টি এদের, এবং দাও খুব হাইজিন মেনটেন করে। দেখুন খেতে দিয়েছে, প্রথমে হচ্ছে মাটির থালা, তারপর শাল পাতা, তারপর কলা পাতা, 3টে লেয়ারের। এটা একটা খুব সুন্দর এরা করে, এবং রান্নারও অপূর্ব টেস্ট। মানে দার্জিলিংয়ে এসে বাঙালি খাওয়ার জন্য এই হোটেলটা রেকমেন্ডেড। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমাদের লাঞ্চ আজকের মতন আহারে বাঙালিতে। খুব সুন্দর দুটো পান আর এই মৌরি দিয়ে গেছে, এইগুলো এখন খাবো। সেই অমিতাভ বচ্চনের সেটা মনে পড়ে যাচ্ছে, খাইকে পান বেনারস বালা। এটা কিন্তু বেনারসি কোনো পান নয়, এটা দার্জিলিংয়ের পান। খেয়ে দেখি। ঝাল পান, মিঠাপাতি নয়। পানটা ভালো না, না পানটা ভালো না, কিন্তু যাই হোক ওভারঅল খাওয়ার এক্সপিরিয়েন্স, ভেটকি থেকে শুরু করে চিংড়ি মালাইকারি থেকে শুরু করে রাইস থেকে শুরু করে এভরিথিং ইজ ওয়েল অ্যান্ড গুড। খুব সুন্দর টেস্ট, গরম এবং সাফিসিয়েন্ট খাবার, খুব সুন্দর। খেলাম লাঞ্চ, এবার লাঞ্চ আপাতত শেষ হলো। আমাদের আজকের মতন বেড়ানো, এবেলার মতন বেড়ানো এখানে শেষ হলো। এবার ওই যে ভাত ঘুম, আমাদের বাঙালিদের এত সুন্দর ভাত খেলাম, একটা তো ঘুমোতেই হয়, সে দার্জিলিং হোক আর বাড়ি হোক, ঘুমোতে হবে দুপুরে আমাদের। তো এখন যাবো রুমে গিয়ে সুন্দর করে একটা 1 ঘন্টার ঘুম দেবো, তারপর আবার পরবর্তী প্রোগ্রাম। আমি নবীন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গো উইথ নবীন। আমি যখনই কোথাও বেড়াতে যাই ভিডিও করি আর আপনাদের জন্য আপলোড করি আমার এই ইউটিউব চ্যানেলে। আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে। আর কিছু সাজেশন থাকলে অবশ্যই দেবেন। থ্যাংক ইউ।